তো তোমাদের আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হলো অরিজিন অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কীভাবে উৎপত্তি হলো। আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি আর রাষ্ট্রের উৎপত্তি কী হলো জানবো না, তাই কখনো হয়? তো কীভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো তো সেটা আমরা জানবো। তো গার্নার একটা সংজ্ঞা দিয়েছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ই হলো কি, রাষ্ট্রের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে, তাই তো। তো সেই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র কীভাবে সৃষ্টি হলো, বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম তার চিন্তাধারা তুলে ধরেছেন। এই রকমই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে, যেমন সামাজিক চুক্তি মতবাদ, ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, মার্ক্সবাদীদের মতবাদ, বিবর্তনবাদী বা ঐতিহাসিক মতবাদ, এরকম নানান মতবাদ কিন্তু রয়েছে রাষ্ট্রে কীভাবে উৎপত্তি হয়েছে এই সম্পর্কে আলোচনা করেছেন। তো এবার আসিস যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদী যারা, তারা কি বলছেন। সামাজিক চুক্তি মতবাদীদের বলছেন যে এই যে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, তো এই রাষ্ট্রটা সৃষ্টি হওয়া কিন্তু হঠাৎ করে হয়নি, একটা চুক্তির মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তো কী চুক্তি? তো এখানে এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে অন্যতম দেখতে পাওয়া যায় হবস, লক্স, রুশো, এদেরকে আমরা দেখতে পাই। হবস বলছেন যে এই যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে তিনি প্রত্যেকেই বলছেন একটা প্রকৃতির রাজ্য ছিল। হ্যাঁ, এবং প্রকৃতির রাজ্যে যেমন হবসও বলেছেন প্রকৃতির রাজ্য ছিল, লকও বলেছেন প্রকৃতির রাজ্য ছিল, এবং রুশো বলেছেন প্রকৃতির রাজ্য ছিল। হবস বর্ণিত প্রকৃতির রাজ্যটা তিনি বলেছেন এই সময় প্রকৃতির রাজ্যের তো তখন মানুষ কিন্তু হিংস্র ছিল, দরিদ্র ছিল, তারা কিন্তু যাযাবরের মতন ছিল, তারা খুব ভয়ঙ্কর ছিল, তারা খুব লোভী ছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো তাদের খেতে পেত না। সেজন্য মানুষ আকাঙ্ক্ষা ওপর বেশি গুরুত্ব দিত, আবেগের উপর বেশি গুরুত্ব দিত, তাদের মধ্যে যুক্তি কিছু ছিল না। তো এই অবস্থা থেকে বাঁচার জন্য, মানুষ যদি এত স্বার্থপর হয়ে যায়, তো এই অবস্থা থেকে বাঁচার জন্য হবস বলেছেন যে মানুষ নিজেদের মধ্যে একটা চুক্তি করেন, এবং সেই চুক্তি করে এক বা একজনকে তিনি ক্ষমতাকে তুলে দেওয়ার চেষ্টা করেন। এই এক বা একজনের যে ক্ষমতা তুলে ধরলেন, তারা নিজেদের মধ্যে চুক্তি করেন, তিনি হলেন রাজা। সেই রাজাকে তিনি চরম ক্ষমতা দিয়েছেন এবং চরম সার্বভৌম ক্ষমতা দিয়েছেন যে তার নির্দেশ মেনে চলাটাই হলো, মেনে চলতে হবে, যদি তুমি মেনে না চলো তাহলে কিন্তু আবার প্রকৃতির রাজ্যে পৌঁছে যাবে। এইভাবে কিন্তু রাজা সৃষ্টির মাধ্যমে রাজা সকলকে নিয়ন্ত্রণ করবে, এইভাবেই বলেছেন যে রাষ্ট্রের সৃষ্টি হয়। এবং তিনি যাবতীয় ক্ষমতা কিন্তু ওই চরম চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতাটা রাজাকে দিয়েছিলেন। তারপরে আসি লকে, এবং এই যে তিনি দেখি, এবং এই সম্পর্কিত তিনি বিভিন্ন বইও লিখেছিলেন হবস, যেমন তার বিখ্যাত গ্রন্থ 1650 সালে হিউম্যান নেচার, 1651 সালে লেভিয়াথন, এইরকম গ্রন্থে তিনি দেখিয়েছিলেন রাষ্ট্রতত্ত্ব কীভাবে রাষ্ট্রের উৎপত্তি করছে, অর্থাৎ সবসময় দেখিয়েছিলেন এভাবে বড় মাছ ছোট মাছকে যেমন খায়, সেই রকম তিনি লেভিয়াথনে দেখিয়েছিলেন যে রাজাই কিভাবে সকলকে নিয়ন্ত্রণ করে থাকে। হ্যাঁ, তো এই রকমের তিনি লেভিয়াথনে দেখিয়েছিলেন রাজা কীভাবে সকলকে নিয়ন্ত্রণ করে, সেটার কথা তিনি দেখিয়েছিলেন। এবং তিনি এই যে হিউম্যান নেচার গ্রন্থে তিনি দেহ মন সম্বন্ধীয় আলোচনা করেছিলেন, যে সেই সময় মানুষের কেমন মন ছিল। এরপর আসি আমরা লকের চিন্তাভাবনা। লক কিন্তু ছিলেন এই যে চিন্তাভাবনা, তিনি যেমন হবস কী ছিলেন, প্রকৃতির রাজ্যকে বললেন যে এটা খারাপ, লক কিন্তু সেটা বললেন না। লক বললেন যে এই প্রকৃতির রাজ্য খুবই ভালো ছিল, মানুষ যুক্তিসম্মত ছিল, এবং মানুষ কিন্তু সবসময় শান্তিতে শৃঙ্খলাবদ্ধভাবে বসবাস করত। কিন্তু কেন সেই প্রকৃতির রাজ্য ছেড়ে প্রাকৃতিক অধিকার তাদের মধ্যে সেই সময় ছিল, জীবনের অধিকার, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, এই সমস্ত ছিল, কিন্তু কেন সেই প্রকৃতির রাজ্য থেকে ভেঙে রাষ্ট্রের সৃষ্টি হলো? সেখানে লক বলছেন যে এই সময় ছিল ঠিক কথা, কিন্তু সেই তার নিজস্ব এই যে ব্যক্তি সম্পত্তি ছিল সেটাকে
সুরক্ষিত রাখার জন্য যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ছিল না, কোনো আইন ব্যবস্থা ছিল না, সেই আইনটাকে কার্যকর করার মতন কোনো প্রতিষ্ঠান ছিল না। সেই জন্য মানুষ সাধারণত দুটি চুক্তি করে, নিজেদের মধ্যে একটা চুক্তি, সেটা হলো সামাজিক চুক্তি, আর একটা হলো সরকারি চুক্তি, যেটা হলো জনগণ সাধারণত রাজার সাথে চুক্তি করে যে তুমি আমাকে এই অধিকারগুলো যদি দাও তবে আমি তোমার কিন্তু কী করব, তাহলে তোমার উপর শরণাপন্ন হব, তোমার আনুগত্য প্রদর্শন করব, কিন্তু তুমি যদি এটা না দাও তাহলে তোমার বিরুদ্ধে বিরোধিতা করব। তো এইভাবে রাজাকে তিনি যেমন হবস কী ছিলেন, চরম রাজতন্ত্রের কথা বলছিলেন, কিন্তু সেখানে লক দাঁড়িয়ে কিন্তু তিনি কি করেছিলেন, লক দাঁড়িয়ে সেখানে কিন্তু রাজার ক্ষমতাকে একটু হ্রাস করেন এবং তিনি সীমাবদ্ধ রাজতন্ত্রের কথা উল্লেখ করেন। এবং তিনি এই যে যেমন হবস আইনগত সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা, সেরকমই লক ছিলেন রাজনৈতিক সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা। এ নিয়েও কিন্তু খুব ভালো দুটো বই লিখেছিলেন, যেমন এসে কনসার্নিং অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থে তিনি হিউম্যানের কেমন সেরকম সম্পর্কে আলোচনা করেছেন। এবং এরা এই লকের একটি আরও বিখ্যাত গ্রন্থ আমরা জানতে পারি, সেই গ্রন্থটি হলেন কি না, ট্রুটিস অফ সিভিল গভর্নমেন্ট। এই গ্রন্থটি, যেটা 1679 সালে লেখা, তো এই গ্রন্থটিতে কিন্তু তিনি লক তার নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরেন, তো কীভাবে রাষ্ট্রতত্ত্বটা গড়ে ওঠা যায়। এবং আসে সামাজিক চুক্তি মতবাদী হিসেবে রুশোর চিন্তাভাবনায়। রুশো ছিলেন কিন্তু এই ফরাসি দার্শনিক। হবস লক এরা ইংল্যান্ডে বসবাস করতেন, কিন্তু ফরাসি দার্শনিক ছিলেন রুশো। এই রুশো তিনি কিন্তু তার বিখ্যাত একটা গ্রন্থ, তোমরা জানো কত সালে প্রকাশিত, 1762 সালে, কী লেখা না, এমিল লেখা, সোশ্যাল কন্ট্রাক্ট লেখা, তাই তো। তো এইরকম গ্রন্থে তিনি কিন্তু কি তো ডিসকোর্স অন অফ দ্য ফিলোসফি ডিসকোর্স, তো এইরকম গ্রন্থে তিনি কিন্তু কি বলতে চেয়েছেন যে রাষ্ট্রতন্ত্র প্রকৃতির রাজ্য, তিনি বলছেন কি যে প্রকৃতির রাজ্য খুব ভালো ছিল, প্রকৃতির রাজ্য খুব ভালো ছিল, মর্তের স্বর্গরূপে ছিল, মার্চ অফ গড অন আর্থ, অর্থাৎ এবং তিনি বলেছিলেন জনগণের কণ্ঠস্বর হল ঈশ্বরের কণ্ঠস্বর, অর্থাৎ তিনি এই মর্তভূমিকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এই প্রকৃতির রাজ্যে যখন দেখা গেল যে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সম্পত্তি নিজস্বভাবে গড়ে উঠছে, তো তখন তিনি ভাবলেন যে এইভাবে কিন্তু প্রকৃতির রাজ্যেও কিন্তু চলে, অর্থাৎ যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন কি হয়, তখন কিন্তু খাবারের টান পড়ে, তো তখন থেকেই কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ করায়, সম্পত্তি সুরক্ষিত ভালোভাবে করার জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়। অর্থাৎ তিনি বলেছিলেন চুক্তি হয়েছিল একটি, এবং তিনি বলেছিলেন যে প্রকৃত যেমন হবস সর্বনিয়ন্ত্রণবাদের কথা বলেন, কিন্তু এখানে রুশো কিন্তু সেই চরম সর্বনিয়ন্ত্রণবাদের কথা বলেন না, তিনি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং যে সাধারণ ইচ্ছা তার কথা তিনি কিন্তু বলেন। এবং তিনি বলেছিলেন যে ব্যক্তি স্বাতন্ত্র্যকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যকে তিনি বলেছিলেন রিয়েল উইল, অর্থাৎ বাস্তব ইচ্ছা, এবং তিনি সাধারণ ইচ্ছার কথা বলছে, এটা হলো রিয়েল উইল বা প্রকৃত ইচ্ছা। তিনি বলেছেন এই ব্যক্তি তার নিজের স্বাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, ব্যক্তির নিজস্ব স্বাধীনতা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সাধারণ ইচ্ছার ওপর কিন্তু জোর দেওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ সকলের যেটা ইচ্ছা সেটার ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন। এইভাবে তিনি জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছেন। এই দেখলাম সামাজিক চুক্তি মতবাদী হিসেবে হবস লক রুশোর চিন্তাভাবনা। এর পূর্বে কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে ঐশ্বরিক চিন্তাবাদীরা এরা কি বলতেন, ঈশ্বরের দ্বারা রাষ্ট্র সৃষ্ট হয়েছে এবং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কে রয়েছেন, রাজা রয়েছেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদর্শন তখনই হবে যখন রাজার প্রতি আনুগত্য প্রদর্শন হবে। তো এইরকমই চিন্তাভাবনার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন কে না, যেমন সেন্ট পল, সেন্ট অগাস্টাইন, রবার্ট ফিলমার, ক্যালভিন, এই সমস্ত ব্যক্তিত্বরা এরা কিন্তু ছিলেন এই ঐশ্বরিক তত্ত্বের প্রবক্তা। এর মধ্যে এই যে ঐশ্বরিক তত্ত্বের প্রবক্তা, এরা কিন্তু ঈশ্বরকে বেশি প্রাধান্যতা দিত, ঐশ্বরিকভাবে